ভাই বাজারে তো অনেক মধু পাওয়া যায়, তো আমরা দেখি বিশেষ করে যখন ঠান্ডা পড়ে শীতের সময় আমরা দেখি কিছু কিছু মধু জমে যায়। তো আসলে মধু জমে যায় কেন? আর আমরা তো অনেকে মনে করি মধু জমে গেলে মনে হয় এটা ভেজাল। হ্যাঁ, ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবতারণা করার জন্য। আমাদের বাংলাদেশের জনগণের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে মধু জমে গেলে ভেজাল। এটা বাস্তবতা, আমরা খুবই দুঃখজনকভাবে এটা সত্য। আসলে মধু জমে যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে মধুতে যে 4টি উপাদান থাকে, যেমন গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, মিনারেলস থাকে আর পানি থাকে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটো উপাদান মিলে থাকে 70%। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ সব মধুতে সমানভাবে থাকে না। কোনো কোনো মধুতে গ্লুকোজের পরিমাণ থাকে বেশি, কোনোটাতে থাকে ফ্রুক্টোজের পরিমাণ বেশি। তো যেই মধুতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, যেমন বাংলাদেশের সরিষা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু, এই মধুতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকাতে এই মধুটা শীতকালে জমে যায়। তার মানে গ্লুকোজে যে জমে যাওয়ার একমাত্র কারণ, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয়। আর অনেকগুলো কারণ আছে, যেমন তাপমাত্রা, চাপ, তারপর মধুতে পোলেনের উপস্থিতি, পোলেনের পরিমাণ, এই সমস্ত কিছু মিলিয়ে আসলে মধু জমে যায়। তবে সবচেয়ে বেশি জমে সেটাই যেটাতে গ্লুকোজের পরিমাণ বেশি। আবার অপরপক্ষে দেখবেন সুন্দরবনের মধু সহজে জমতে চায় না, কারণ ওখানে গ্লুকোজের পরিমাণ থাকে কম, ফ্রুক্টোজ থাকে বেশি। তা বেসিক্যালি সায়েন্টিফিক্যালি সব চিন্তা করতে গেলে এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, এবং এটা মধু জমে গেলে ভেজাল ভাবার কোনো কারণ নাই। বরঞ্চ জন্ম মধুটাই আরও বেশি স্বাস্থ্যসম্মত যদি শীতকালে সেটা খাওয়া হয়। আরিফ ভাইয়ের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে সুন্দরবনের মধু বাংলাদেশের যেটা জনপ্রিয় মধু। অনেকের কাছে আমরা অভিযোগ শুনি যে এখানে মানে গাদ হয় এবং ফেনা হয়, তো তারা আসলে আগ্রহ হারিয়ে ফেলে। তো এটা কারণটা কি আসলে? আচ্ছা, সুন্দরবনের হচ্ছে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ হানি, এবং এটা হচ্ছে লবণাক্ত এলাকার মধু, এবং প্রকৃতিগতভাবেই মধুটা পাতলা হয়। হ্যাঁ, আমরা যে চাষের মধু বা লিচু ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, যে মধুগুলো ঘন যেভাবে পাই, সুন্দরবন মধুর এতটা ঘন হয় না। এটা ন্যাচারাল, মানে এটা আমাদের কোনো হাত নাই। আর যেই মধুতে পাতলা হবে সেখানে ফেনা হবে, এটা স্বাভাবিক। কার্বন অনুপ্রভাব বেশি থাকে, যার ফলে বুদবুদ হয়, ফেনা হয়, এবং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর গা ধোয়ার প্রধানতম কারণ হচ্ছে আমরা আসলে বনের ভিতরে যে মধুটা কাটি এখনও ট্রেডিশনাল ওয়েতেই কাটি, মানে এখানে বৈজ্ঞানিক কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার সুযোগ হয় নাই, আমরা তাদেরকে সেভাবে ট্রেন আপ করতে পারি নাই। তো দেখা যাচ্ছে যেহেতু মধুটা একদম ট্রেডিশনাল ওয়েতে কাটা হয়, তখন ওই যে চাক যে চিপা হয় ওর ভিতরে অনেক পোলেন থাকে। আবার অনেক সময় যে আগুন দিয়ে যে পুরানো হয়, যখন খড়কুটা থাকে, এগুলো সব মধুতে মিশ্রিত হয়ে যায়। কিন্তু মধুর একটা স্বাভাবিক গুণ হচ্ছে সে আবর্জনা থাকুক বা পোলেন থাকুক সেটা সে উপরে দিয়ে ঠেলে দিবে। ফেনা হয়, ফেনা শুধু উপরে দিয়ে ঠেলে দেয়, এটা একটা গাদের আস্তরণ তৈরি করে। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তবে উত্তম হচ্ছে এটা ছেঁকে ভালো করে পরিষ্কার করে খেলে কোনো টেনশন কারণ নাই। এটা ন্যাচারাল, ফেনা হলেও চিন্তার কোনো কারণ নাই, এটাও স্বাভাবিক একটি প্রক্রিয়া। আচ্ছা, আরিফ ভাইয়ের কাছে আমরা পরবর্তী প্রশ্ন জানতে চাচ্ছি। বাজারে তো অনেক ধরনের মধু পাওয়া যায়, যেমন সরিষা ফুলের মধু, বড়ি ফুলের মধু, সুন্দরবনের মধু। তো আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আসলে কোন মধুটা তার জন্য উত্তম হবে, যদি একটু বোঝায় বলতেন। ধন্যবাদ। এটার জন্য আমি একটা উদাহরণ সবসময় মানুষকে দিই। দেখুন, বাজারে অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি। এক একটা স্বাদ এক এক রকম, এক একজনের কাছে এক একটা ভালো লাগে। এই আমাদের যে মধুগুলো পাওয়া যায়, বিভিন্ন প্রকার যে মধুগুলো, এই মধুটার স্বাদ, তারপর বর্ণ, ঘ্রাণ সব আলাদা আলাদা। একই জনের কাছে এক একটা ভালো লাগে। কারো হচ্ছে লিচু ফুলেরটা ভালো লাগে, কালো জিরাটা ভালো লাগে, কারো হচ্ছে সুন্দরবন ভালো লাগে। বেসিক্যালি সব মধুই আলহামদুলিল্লাহ সমান ভালো, আল্লাহ সুবহানাহু সবগুলোতেই পুষ্টিগুণ দিয়েছেন। খুব বেশি পার্থক্য যে হয় তা না, মানে কালো জিরা ফুলের মধু করে আমরা অনেকে মার্কেটিং করে ফেলি, অনেক কিছু হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। সরিষা ফুলের মধুতেও যে পুষ্টিগুণ, কালো জিরাতেও সে একই পুষ্টিগুণ। পার্থক্য হচ্ছে নেকটারের কারণে 5 থেকে 10% পার্থক্য হতে পারে, কিন্তু মূলত সিজনাল যে মধুগুলো হয় সেই সিজনাল রোগবালার জন্য বেস্ট। যেমন সরিষা ফুলের মধু ঠান্ডাজনিত অসুখ বিসুখের জন্য বেস্ট। আবার এই যে গরমের সময় স্কিন ডিজিজ হয়, পক্স হয়, বিভিন্ন রকম সমস্যা হয়, এই লিচু ফুলের মধু, সুন্দরবনের মধু বেস্ট। মানে প্রত্যেকটা মধু যার যার জায়গায় স্বতন্ত্র, সবগুলোই ভালো। মানে একটাকে আরেকটা টক্কর দেওয়ার উপায় নেই, কারণ এক একটা এক এক জায়গায় ভালো। স্বতন্ত্র আলহামদুলিল্লাহ সবগুলোর মধ্যেই আমাদের দেশে ভালো। তো বিদেশি মধু এবং দেশি মধুর মধ্যে আসলে পার্থক্য কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমরা যারা কামরুগণে কাজ করতেছি, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে এলিট ক্লাস বা যারা উচ্চবিত্ত তাদের কাছে পৌঁছাতে পারি নাই। তাদের ধারণাই হচ্ছে যে আমরা যারা মধুরে কাজ করতেছি বা দেশি মধু হচ্ছে মানহীন মধু, তো তারা দামি দামি ব্র্যান্ডের মধুকে অভ্যস্ত। এটা আমাদেরই ব্যর্থতা। তার মানে এটা না যে আমাদের মধু লো কোয়ালিটি, আমাদের মধু আলহামদুলিল্লাহ ভালো। আমাদের দেশে মধু যে উৎপাদন হয় প্রতি বছর, সেটা কিন্তু চাহিদা মেটাতে সক্ষম না। সো কিছু মধু আমদানি যে হচ্ছে না তা না, এটা সঠিক আমদানি হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে যে মনে করি আমার অভিজ্ঞতার আলোকে যে দেশি মধুটাই ভালো। কেন ভালো এটা ব্যাখ্যা করতে যেরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক দেশের খাবার দেখুন একই রকম দিচ্ছে। সৌদি আরবের খাবার আমাদের দেশের খাবার এক না। তো আমাদের দেশে যে মধুটা উৎপন্ন হয় আমাদের রুচির সাথে সাদৃশ্যপূর্ণ, এবং আমাদের দেশের রোগবালাইয়ের সাথে এটা কার্যকরীভাবে মোকাবেলা করতে পারে। বিদেশি মধুগুলো বিদেশের সাথে সাদৃশ্যপূর্ণ, সো ওই মধু তাদের জন্য পারফেক্ট।
আমার মনে হয় দেশি মধুটাই আমাদের জন্য উত্তম। আমাদের শরীরের সাথে জাস্ট অ্যাডজাস্ট করে নেবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদের দেশি রোগ বালাইগুলোর সাথে ফাইট করতে পারে। বিদেশি মধুগুলো খারাপ আমি তা বলছি না, কিন্তু কম্পারেটিভলি যদি চিন্তা করি আমাদের দেশি মধুটাই ভালো এবং আমরা নিজেরাও মধু রপ্তানি করার চেষ্টা করি। কিন্তু এখানে আমাদের কিছু দুর্বলতা আছে, যেমন আমাদের কৃষিতে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় মাঠে, যার ফলে মধুতে কিছু সাবস্টেন্স রয়ে যায়। এই কারণে আমরা হচ্ছে বড় বড় মার্কেটে এখনো বা ইউরোপিয়ান মার্কেটে পৌঁছাতে পারিনি। এখানে আমাদের সরকার এবং যারা দায়িত্বশীল আছেন তাদের সুদৃষ্টি পেলে হয়তো আমরাও বিদেশি মধু রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। তবে এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের দেশে যে পরিমাণ মধু উৎপাদিত হয় তা আমাদের সবার চাহিদা মেটাতে সক্ষম নয়। আমাদের উৎপাদন বাড়ানোর অনেক সুযোগ আছে। ঠিক আছে। আচ্ছা আরিফ ভাই, বাজারে অনেক ধরনের মধু পাওয়া যায়, একটা প্রসেস মধু, একটা হচ্ছে নন প্রসেস মধু। তো কোনটা আসলে আমাদের জন্য উপকারী? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আসলে প্রসেস মধু আর র মধু এই দুটার মাঝখানে যদি আমি বিবেচনা করতে চাই আমার অভিজ্ঞতা অনুযায়ী, সেটা হচ্ছে র মধু বেস্ট। তবে শর্ত আছে। শর্তটা কি? র মধুটা একটু হইতে হবে ভালো মানের মধু, মানে মধু হলেই যে সেটা ভালো মানের হবে ব্যাপারটা তা নয়। ভালো মানের হতে হবে, ঘন হতে হবে এবং যাতে ওয়াটার অ্যাক্টিভিটি কম থাকে, ফার্মেন্টেশন না হয়। কিন্তু আমাদের দেশে আবহাওয়াগত কারণে, পারিপার্শ্বিক কারণে, বিশেষ করে আবহাওয়াগত কারণেই মধুটা পাতলা হয়। তখন এই মধুটা বেশি দিন ভালো থাকবে না, ফেনা হয়, ফার্মেন্টেশন হয়, একসময় নষ্ট হয়ে যায়। তখন আমি কি করব? তখন তো সেই মধু প্রসেস করা ছাড়া আমার কোনো উপায় থাকে না। তখন সেই ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করি এবং যদি সঠিকভাবে, সঠিক তাপমাত্রায়, সঠিক নিয়মে প্রসেস করা যায় সেই মধুটা অবশ্যই ভালো। তবে যদি আপনি র মধুই সবচেয়ে ভালো পরিমাণে পান বা ভালো গ্রেডের পান, সেটা নেবেন। আর এখন তো যখন সেটা পাবেন না তখন প্রসেস নেবেন। প্রসেস থেকে খারাপ মধু ব্যাপারটা কিন্তু মোটেই এমন নয়। বাজারে ভালো মধুর পাশাপাশি তো ভেজাল মধু পাওয়া যায়। তো ভেজালের ভিড়ে আমরা আসল মধু কীভাবে চিনবো, এই বিষয়ে যদি কিছু বলতেন। খুবই জনপ্রিয় একটা প্রশ্ন আর কি। জনপ্রিয় বলছে এই কারণে প্রত্যেক মাসের প্রথম কোশ্চেনটা থাকে এই জায়গাতে, আসল ভেজাল মধু কীভাবে চিনবো। এখানে একটা তথ্য শেয়ার করি। বাজারে দুই রকমের মধু পাওয়া যায়, একটা হচ্ছে ভেজাল মধু, একটা হচ্ছে নকল মধু। ভেজাল হচ্ছে মন্দের ভালো, আর নকল মধু হচ্ছে এমন মধু যে মধুটা সরাসরি বানানো হয়, রাসায়নিক কেমিক্যাল দিয়ে বানানো হয় কিংবা অপদ্রব্য দিয়ে মধু বানানো হয়, যেটা মধুর কোনো ছিটে ফোটা নাই। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এটা শরীরে কিডনি থেকে শুরু করে আমাদের শরীরে বিভিন্ন অর্গানকে নষ্ট করে ফেলতে পারে। আর ভেজাল মধু হচ্ছে সেই মধুটা মধুর সাথে কোনো অপদ্রব্য, সাধারণত চিনি মিশানো হয়। তো চিনি তো আমরা চায়ের সাথেও খাই, বিভিন্ন মিষ্টান্নর সাথেই খাই। তো ভেজাল মধু তো আপনি শরীর মোটামুটি টিকে থাকে, আমি এটাকে প্রমোট করছি না, কিন্তু মন্দের ভালো। কিন্তু আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই নকল মধু নিয়ে। বাজারে নকল মধু সয়লাভ হয়ে গেছে। এর জন্য আমরা সবসময় চিন্তা করব ভালো প্রতিষ্ঠান থেকে মধু ক্রয় করার জন্য। যেহেতু কাস্টমার হিসেবে আসার তো সক্ষমতা নাই এবং সবসময় আপনি ল্যাব টেস্ট করে মধু টেস্ট করার সুযোগও নাই। তো যারা মধু সম্পর্কে ভালো জানেন, যারা নিজেরা কিউসি করতে পারেন, যারা ভেজাল থেকে বেঁচে থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, এরকম প্রতিষ্ঠান থেকে কেনা ছাড়া আসলে আপাতত কোনো বিকল্প নাই। মানে মধুগুলো বিভিন্ন রকমের হবে, বিভিন্ন বর্ণের হবে, বিভিন্ন কালারের হবে। এটা হচ্ছে আসল মধু। নকল মধু সব দেখতে অলমোস্ট একই, স্বচ্ছ, পানির মতো স্বচ্ছ, ঠিক আছে, ফেনা খুব কম হবে, একদম স্বচ্ছ টলটলা থাকবে এবং দেখলেই বোঝা যাবে এবং স্বাদটা খুবই পটাশ অ্যালাম, আমরা বলি হানি ফ্লেভার স্বাদের মতো। এই নকল মধু সয়লাভ হয়ে গেছে। আমাদেরকে এটাতে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রথম পন্থা হচ্ছে যে ভালো প্রতিষ্ঠান থেকে মধু ক্রয় করা এবং তারপরে এবং মধুর স্বাদ, ঘ্রাণ, বর্ণ এটা খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ, চিনব। এটা হচ্ছে কাস্টমারের জন্য। আর যারা নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করবো যে আপনারা নিজের আগে মধু চেনা শিখুন, খুবই দ্রুত শিখে ফেলুন, কারণ আপনার মাধ্যমে কাস্টমার প্রতারিত হচ্ছে। আপনি সচেতন হলে, আপনার যদি মধু ভালো নিতে পারেন, আপনি কাস্টমারকে ভালো মধু দিতে পারবেন। এই জন্য আমি কাস্টমারের থেকে উদ্যোক্তা যারা বা যারা মধু নিয়ে কাজ করছে তাদের দায়িত্ব আমি বেশি মনে করছি। আমি মনে হয় আপনারা সচেতন হলেই আসলে কাস্টমার প্রতারণা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা আমাদের অনেকের যে প্রশ্নগুলো ছিল সেই উত্তরগুলো জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকেও। আমি আপনার মাধ্যমে দর্শকও জানাই আসসালামু আলাইকুম। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।